সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনাইটেড গ্রুপ অফ বাংলাদেশ এবং এভার কেয়ার হাসপাতাল নিবেদিত শুক্রবারের নিয়মিত আয়োজন ফ্রাইডে লাইভ প্রোগ্রামটি, ইউর ডক্টর ফ্রাইডে লাইভ প্রোগ্রামটি দেখার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার আলিম আক্তার ভুইয়া, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর নিউরোলজি বিভাগ, এভার কেয়ার হাসপাতাল, ঢাকা। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য আজকে শুরু করব। আজকে যেটা আমরা টপিকটা আলাপ করব সেটা হলো ডিমেনশিয়া, স্মৃতিভ্রংশ। এই রোগটা বাড়ছে এবং এই রোগ সম্পর্কে আমরা ডিটেল আলাপ করব। জি স্যার, তো ভুলে যাওয়া, আসলে আমরা ভুলে যাচ্ছি, হয়তো বা মোবাইলটা এখানে রাখলাম, কোথায় রাখলাম ভুলে গেছি, বা কাউকে আমরা চিনতে পারছি না, ভুলে যাচ্ছি, বা কারোর নাম ভুলে যাচ্ছি। যেমন ডিমেনশিয়া, আসলে ভুলে যাওয়া, এই রোগটা নিয়ে অনেকেই খুব বেশি উদ্বিগ্ন থাকে না, যে বুড়ো বয়সে অনেকেই ধরে থাকে যে একটা এজ পরে সে এরকম হয়ে যাবে, বা এটা নর্মাল। এটা যে একটা রোগ বা এটা যে একটা অনেক বড় সমস্যা, এটা অনেকে এটার চিকিৎসাই করতে চায় না বা জানেই না। তো স্যার, আজকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা চাচ্ছি যাতে সবাই জানতে পারুক যে আসলে ডিমেনশিয়া বা ভুলে যাওয়া একটা রোগ। তো স্যার, প্রথমেই যদি আপনি বলতেন ডিমেনশিয়া বিষয়টা আসলে কি। ধন্যবাদ আপনাকে, ডক্টর ফারজানা। আসলে আমাদের বয়সের সাথে আমরা কিছু কিছু জিনিস ভুলে যাই। যেমন আমরা কোথায় চাবি রাখলাম, ছোটখাটো জিনিস মনে থাকে না, সেটা বয়সের সাথে হয় এবং দিস ইজ কোয়াইট নর্মাল। এটাকে আমরা প্রিসিনাইল ডিমেনশিয়া বলি। সেটা আসলে রোগ নয়, কারণ এটা এমন সিরিয়াস না যে পেশেন্টের কোনো ক্ষতি হচ্ছে। ছোটখাটো জিনিস সে ভুলে যাচ্ছে, কিন্তু তার পার্সোনাল লাইফ বা সোশ্যাল লাইফ বা অকুপেশন সেটাতে কোনো ক্ষতি করে না। যখনই আমরা বলবো এটা ডিমেনশিয়া, তখন এটা একটা স্পেসিফিক ক্যারেক্টার থাকবে, কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে, তখন এটাকে আমরা রোগ হিসাবে চিহ্নিত করব। তো ডিমেনশিয়া হলে যেটা প্রথম প্রবলেম হয় সেটা হলো ভুলে যাওয়া, মেমোরিটা কমে যায়। মেমোরিটা আস্তে আস্তে কমতে থাকে এবং সে মেমোরির বিভিন্ন অংশ আছে। একটা হলো লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরিটা তাদের প্রিজার্ভ থেকে যায়। শর্ট টার্ম অ্যান্ড ইন্টারমিডিয়েট টার্ম যে মেমোরিটা, সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং এটা এক পর্যায়ে দেখা যায় লং টার্ম পুরনো কথাও তার মনে থাকে না। আস্তে আস্তে মেমোরিটা কমতে থাকে। এছাড়া আরো কিছু সমস্যা দেখা দেয়, যেমন আমরা বলি এফেজিয়া, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কথা বোঝা, কথা বলা, এক্সপ্রেশন অফ ল্যাঙ্গুয়েজ সমস্যা হয়। তার যেমন কালার অ্যাপ্রিসিয়েশন, ক্যালকুলেশন, এগুলিতে সমস্যা হয়। সে কনভারসেশন ক্যারি অন করতে পারে না, সেটাকে আমরা এফেজিয়া বলি। এছাড়া তার অ্যাপ্রাক্সিয়া হয়। অ্যাপ্রাক্সিয়া মানে হলো তার হাতের পায়ে শক্তি থাকে, কিন্তু কিছু কিছু মোটর ফাংশন যেটা আমরা করতে পারি সেটা সে করতে পারে না। তাকে যদি একটা ব্রাশ দেওয়া হয়, টুথব্রাশ, সে দাঁত মাজতে পারবে না, অথবা যদি চিরুনি দেওয়া হয় সে কম্বিং করতে পারবে না। যদিও হাত পা ঠিক আছে, কিন্তু সে কাজটা করতে পারছে না। অনেক সময় গেট অ্যাপ্রাক্সিয়া হয়, মানে সে হাত পাট শক্তি ঠিক আছে কিন্তু সে হাঁটতে পারছে না, এটাকে বলি অ্যাপ্রাক্সিয়া। আরেকটা হলো অ্যাগনোসিয়া, মানে সে কিছু চিনছে না, ছেলে মেয়েকেও চিনছে না, আশেপাশের লোকজনকেও আস্তে আস্তে চিনছে না। এভাবেই আমরা সমস্যা হয়। এরপরে যেটা হয় হায়ার এক্সিকিউটিভ ফাংশন, প্ল্যানিং, এক্সিকিউশন, থিঙ্কিং, অ্যানালাইসিস, জাজমেন্ট, বিভিন্ন কাজ তার আস্তে আস্তে এগুলিও সমস্যা দেখা দেয়। এভাবেই আমরা DSM-4-5 ক্রাইটেরিয়া হিসেবে এই ক্যারেক্টারিস্টিক গুলি থাকে, তখন এটাকে আমরা ডিমেনশিয়া বলি। এই কাজগুলি আস্তে আস্তে এফেক্টেড হয় এবং এটা এতই এফেক্টেড হয় সে তার দৈনন্দিন যে কাজ সে করতে পারে না, এডিএলস, অ্যাক্টিভিটিজ অফ ডেইলি লিভিং করতে পারে না, সে চাকরি করতে পারে না, সে ইভেন ড্রাইভিং করতে পারে না, নিজের সাধারণ চেক টেক করতে পারে না। অর্থাৎ তার হি বিকামস স্লোলি ডিপেন্ডেন্ট অন আদার্স ফর হিজ ডে টু ডু অ্যাক্টিভিটি, তখনই সেটাকে আমরা ডিমেনশিয়া বলি। ধন্যবাদ স্যার। তো আসলে ডিমেনশিয়া বা ভুলে যাওয়া, আসলে সব ভুলে যাওয়াই কি ডিমেনশিয়া রোগ, নাকি নর্মালিও তো মানুষ অনেক কিছু ভুলে যায়, মানে ভুলে যাওয়া মানেই কি ডিমেনশিয়া? না, যেটা আমি বললাম যে যদি ছোটখাটো আমরা এদিক সেদিক ভুলে যাই, কিন্তু সেটা আমাদের লাইফকে এফেক্ট করছে না,
আমরা চাকরি করতে পারছি, দৈনন্দিন অন্যান্য কাজকর্ম করতে পারছি, আমাদের খুব একটা হেল্প লাগছে না অন্যের, তখন এটাকে আমরা প্রিসিনাইল ডিমেনশিয়া বলতে পারি, বাট দ্যাট ইজ নট রিয়েল ডিমেনশিয়া। যখনই আমরা ডিমেনশিয়া বলবো সেটা এত সিরিয়াস হয়ে গেল, তখন সে অনেক কাজই করতে পারে না, তখন আস্তে আস্তে সে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ফর হিজ অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এন্ড আদার অ্যাক্টিভিটিস, তখন এটাকে আমরা ডিমেনশিয়া বলি। জি ধন্যবাদ স্যার। তো স্যার বলছিলেন যে ডিমেনশিয়া মানে সে ভুলে যাবে, সবকিছু ভুলে যাবে, সে চাকরি করতে পারবে না, ড্রাইভিং করতে পারবে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো স্যার আসলে এগুলো ছাড়া ডিমেনশিয়ার আর কি কি লক্ষণ বা উপসর্গ দেখে বুঝতে পারবো যে সে আসলে ডিমেনশিয়ার দিকে ধাবিত হচ্ছে? ডিমেনশিয়াতে যেগুলি আমরা বললাম কগনিটিভ ফাংশন, যেগুলি আমরা বললাম কথা বোঝা বলা, তারপরে অ্যাপ্রাক্সিয়া, অ্যাগনোসিয়া, এফেজিয়া, তারপরে হায়ার এক্সিকিউটিভ ফাংশন, বিভিন্ন সমস্যা দেখা দেয়। এছাড়া অন্যান্য সমস্যা দেখা দেয়, তাদের আস্তে আস্তে বিহেভিয়ারাল প্রবলেম দেখা দেয়, যেমন তারা অস্থির হয়ে যায়, রাগারাগি করে, ঘুমায় না, হ্যালুসিনেশন হয়, তারপরে এগুলি দেখা দেয়, সন্দেহ করে, ডিলিউশন হয়, এভাবে তার বিহেভিয়ারাল স্লিপ ডিস্টারবেন্স দেখা দেয়। এগুলি সাধারণত পরবর্তীতে দেখা দেয়। স্পেশালি আমরা যদি পিক্স ডিজিজ আছে যেটা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, সেটা প্রাথমিকভাবেই আমাদের পার্সোনালিটি চেঞ্জ হয় অথবা বিহেভিয়ার চেঞ্জ হয়, কিন্তু আলজাইমার্স আর অন্যান্য ডিমেনশিয়াতে এইসব প্রবলেমগুলি পরবর্তীতে দেখা দেয়। এছাড়া ডিমেনশিয়া রোগীরা আস্তে আস্তে তাদের হাঁটতেও সমস্যা হয়, এক পর্যায়ে তারা হুইল চেয়ার ইউজ করে, তারপরে কেন ইউজ করে, আলটিমেটলি একটার পর একটা হাঁটতে পারে না, বেড রিডেন হয়ে যায়। এছাড়া তাদের ইউরিন কন্ট্রোলে চলে যায়, আস্তে আস্তে এক পর্যায়ে তারা মুখে খাবার রেখে দেয়, খেতেও পারে না। এভাবে একটার পর একটা সমস্যা দেখা দেয়। ডিমেনশিয়া যখন ডায়াগনোসিস হয় সাধারণত 12 থেকে 15 অথবা 15 থেকে 20 বছর বয়সে আস্তে আস্তে ডিজিজটা বাড়তে বাড়তে এক পর্যায়ে সে অসাড় হয়ে যায়। হি বিকামস টোটালি বেড রিডেন, ডিপেন্ডেন্ট অন আদার্স ফর হিজ ডেইলি লিভিং। মনে রাখতে হবে ডিমেনশিয়া ইজ এ ক্রনিক প্রগ্রেসিভ ডিজিজ। এই ডিজিজটা খুব স্লোলি বাড়ে, আস্তে আস্তে বাড়ে, কিন্তু বাড়তেই থাকে। এটা কখনো স্ট্যাটিক ডিজিজ না, এটা একই পর্যায়ে থাকে না। আবার কিছু ডিমেনশিয়া আছে যেগুলি র্যাপিডলি প্রগ্রেসিভ ডিমেনশিয়া। বেশিরভাগ ডিমেনশিয়া আস্তে আস্তে বছর বছর এটা খারাপ হতে থাকে, বা আবার কিছু ডিমেনশিয়া আছে র্যাপিডলি প্রগ্রেসিভ যেগুলি কয়েক মাসের মধ্যে খারাপ হয়ে যায়, যেমন ক্রুজফেল ইয়াকুব ডিজিজ, কারো যদি ব্রেন টিউমার হয়, কারো স্ট্রোক হয়, ব্রেনে ইনফেকশন হলো, টিবি, মেনিনজাইটিস, সিস্টিক সার্কোসিস অথবা সিফিলিস, এই ধরনের রোগগুলি কয়েক মাস মধ্যে রোগী খারাপ হয়ে যেতে পারে। তার হয়তো 3 মাস 4 মাস আগে তার ব্রেন ভালো কাজ করছিল, কিন্তু এই রোগের জন্য আস্তে আস্তে সে স্মরণ শক্তি কমে যায়, কথা রেসপন্স করে না, আস্তে আস্তে সে নন ফাংশনাল হয়ে যায়। এগুলি র্যাপিডলি প্রগ্রেসিভ ডিমেনশিয়া, বাট এই ডিমেনশিয়া গুলি খুব বেশি কমন না, দিজ আর রাদার আনকমন। জি ধন্যবাদ স্যার। দর্শক আপনারা দেখছেন ইউনাইটেড গ্রুপ অফ বাংলাদেশ এবং এভারকেয়ার হাসপাতাল নিবেদিত ইউর ডক্টর ফ্রাইডে লাইফ। আজকের বিষয় ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে ডক্টর আলিম আক্তার ভুঁইয়া, সিনিয়র কনসালটেন্ট এন্ড কোঅর্ডিনেটর নিউরোলজি বিভাগ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা। দর্শক আপনারা যদি এভারকেয়ার হাসপাতালের কোনো ডক্টর এর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা টেলিমেডিসিন বিষয়ে কোনো সেবা নিতে চান, তাহলে কল করতে পারেন 10678 এই নাম্বারটিতে। তো স্যার, যে ডিমেনশিয়ার আসলে প্রধান কারণগুলো কি কি এটা যদি একটু বলতেন। ডিমেনশিয়া আসলে বিভিন্ন ধরনের হয়, আমরা ব্রডলি 2 ভাগে ভাগ করি। একটা হলো রিভার্সিবল আর কিছু আছে ইরিভার্সিবল। প্রথমে মোস্ট কমন হলো ইরিভার্সিবল, যেগুলি ক্রনিক প্রগ্রেসিভ অথবা ডিজেনারেটিভ ডিমেনশিয়া। আর একটা গ্রুপ আছে রিভার্সিবল। রিভার্সিবল মানে কিছু কারণ আছে, ওই কারণগুলি যদি আমরা নির্ণয় করতে পারি এবং চিকিৎসা করি, স্মরণ শক্তি এবং কগনিশনটা অনেকটা ইমপ্রুভ করে। তো যেটা মোস্ট কমন হলো ডিজেনারেটিভ ডিমেনশিয়া অথবা ইরিভার্সিবল ডিমেনশিয়া। তার মধ্যে মোস্ট কমন হলো আলজাইমার্স টাইপ অফ ডিমেনশিয়া। এটাই অ্যারাউন্ড 60 to 70% পেশেন্টদের হয় আলজাইমার্স। ইট ইজ এ ভেরি রাদার কমন ডিজিজ ইন দি ওয়ার্ল্ড নাও। সাধারণত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি দেখেন 5 to 8% যারা পপুলেশন তাদের 60-র উপরে আলজাইমার্স টাইপ অফ ডিমেনশিয়া হয়।
আমেরিকাতে দেখা যায় 5 থেকে 6 মিলিয়ন লোকের ডিমেনশিয়া আছে। সারা দুনিয়ায় 5 কোটি লোকের ডিমেনশিয়া আছে। তার মধ্যে প্রায় 1 কোটি লোকের বছরে ডিমেনশিয়া হচ্ছে সারা দুনিয়ায়, এবং 60% যে ডিমেনশিয়া হয় সেটা ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপ কান্ট্রিজে। তো আমাদের দেশও যদি দেখেন যে আমাদের দেশে এখন বেটার লাইফস্টাইল, উই হ্যাভ বেটার নিউট্রিশন, বেটার হাইজিন, আমাদের এখন গড় আয়ু 73 বাড়ছে, আমাদের লংজিভিটি বাড়ছে, বেটার হেলথ কেয়ার হচ্ছে, আমাদের লংজিভিটি বাড়াতে আমাদের ডিমেনশিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। তো মোস্ট কমন যেটা বলছিলাম আলজাইমার্স, তারপরে হলো ভাস্কুলার ডিমেনশিয়া, যেটাতে যাদের স্ট্রোক হয়, সাইলেন্ট, লেকুনার, মেজর কর্টিক্যাল, সাবকর্টিক্যাল স্ট্রোক, তাদের ভাস্কুলার ডিমেনশিয়া হয়। এছাড়া থাকে পিক্স ডিজিজ, যেটাকে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বলে। এই ধরনের ডিমেনশিয়া রোগীদের সাধারণত দেখা যায় পার্সোনালিটি প্রবলেম বেশি হয়, তারপরে বিহেভিয়ার প্রবলেম হয়, তাদের মেমোরি প্রবলেমটা অত বেশি এফেক্টেড হয় না। এছাড়া যেটা আমি প্রথমে বলেছিলাম আলজাইমার্সে ফ্রন্টোটেম্পোরো প্যারাইটাল অ্যাট্রফি। এছাড়া আছে লুই বডিজ ডিমেনশিয়া। লুই বডিজ ডিমেনশিয়াতে পার্কিনসনিজম থাকে, প্লাস তাদের মেমোরি প্রবলেমও দেখা দেয়। এছাড়া কিছু পার্কিনসন্স ডিজিজ, যেটা পার্কিনসন্স ডিজিজের রোগীদের এক পর্যায়ে আস্তে আস্তে মেমোরিও কমতে থাকে। এটা ওয়ান অফ দ্য রিজনস ফর সাবকর্টিক্যাল ডিমেনশিয়া। এভাবে কর্টিক্যাল ডিমেনশিয়া, সাবকর্টিক্যাল ডিমেনশিয়া, সাবকর্টিক্যাল ডিমেনশিয়াতে আবার হান্টিংটনস ডিজিজ, উইলসন্স ডিজিজ, হেলার বোডান স্পাস ডিজিজ, নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস ইত্যাদি বিভিন্ন কারণে ডিমেনশিয়া হয়। এছাড়া কিছু ডিমেনশিয়া আছে মিক্সড ডিমেনশিয়া। মিক্সড ডিমেনশিয়া মানে তাদের হয়তো আলজাইমার্সও আছে, ভাস্কুলার ডিমেনশিয়া আছে, কম্বিনেশন অফ বোথ। তো ডিমেনশিয়া ডায়াগনোসিসের জন্য বিভিন্ন ওয়ে আছে। I'll go to that in I'll do some discussion later on. এছাড়া যেটা বললাম এগুলি হলো ডিজেনারেটিভ ডিমেনশিয়া। আর কিছু আছে রিভার্সিবল ডিমেনশিয়া, মানে এইসব ডিমেনশিয়া গুলি কোনো কারণে হয়। যেমন কারো যদি ফলেট ডেফিসিয়েন্সি হয়, হাইপোথাইরয়েডিজম হয়, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, আমরা এগুলি পরীক্ষার মাধ্যমে দেখি এগুলি কমছে কিনা। এগুলি কমে গেলে আমরা উইকের সাপ্লিমেন্ট তাদের মেমোরিটা ইমপ্রুভ করে। কারো যদি কোনো ইনফেকশন হয়, যদি টিবি হয় ব্রেনে, অথবা সিস্টিক সার্কোসিস যেটা সাউথ আমেরিকাতে হয়, অথবা সিফিলিস আমাদের দেশেও আগে হতো, তো সিফিলিসটা এখন কমে গেছে। এই ধরনের কিছু ইনফেকশাস কজেও ডিমেনশিয়া হয়। ওয়ান্স উই ফাইন্ড দ্য রিয়েল কজ and we treat accordingly, appropriately, the memory or cognition improves significantly. এভাবে বিভিন্ন কারণে ডিমেনশিয়া হয়। তো আর কিছু আছে র্যাপিডলি প্রগ্রেসিভ ডিমেনশিয়া, যেগুলি কম সময় কয়েক মাসের মধ্যে মেমোরি প্রবলেম করে। যেমন কারো যদি টিউমার হয়, সাবডুরাল হয়, এপিডুরাল হয়, ব্রেনে কোনো ইনফেকশন হলো, অথবা এনপিএইচ হলো, এসবও যদি আমরা কারণটা পাই এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করি, তাদের ডিমেনশিয়াটা কাইন্ড অফ রিভার্সিবল। এভাবে একটা হলো ইরিভার্সিবল আর একটা হলো রিভার্সিবল কজ। এভাবে বিভিন্ন গ্রুপে ডিমেনশিয়া হয়। জি ধন্যবাদ স্যার। তো ডিমেনশিয়া, যে বিভিন্ন ধরনের ডিমেনশিয়ার কথা এতক্ষণ ধরে বললেন স্যার, তো এটার মধ্যে কি এরকম কোনো এজ গ্রুপ আছে যে এই এজ গ্রুপের দের বেশি হয়, বা কম এজে বেশি হয়, বা বেশি এজে বেশি হচ্ছে, বা এরকম কোনো এজ লিমিট আছে কি ডিমেনশিয়ার? ধন্যবাদ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ডিমেনশিয়া সাধারণত আমরা যেটা দেখি আলজাইমার্স টাইপ অফ ডিমেনশিয়া, এটা 65 প্লাস বয়সে হয় আমেরিকাতে। তো আমাদের দেশে আসলে রিয়েল স্ট্যাটিস্টিক্স নাই, তারপরেও এটা বয়স্ক লোকদেরই হয়। ইজ ইট 60 or 65 লাইক ওয়েস্টার্ন ওয়ার্ল্ড? উই ডোন্ট নো, বিকজ উই ডোন্ট হ্যাভ রিয়েল স্ট্যাটিস্টিক্স ইন আওয়ার কান্ট্রি। তো 65 প্লাস হলে হয়, 65 to 75, 75 to 85, 85 প্লাস হলে আরেক গ্রুপ। তো দেখা যায় যারা 85 প্লাস হয় তাদের নিয়ারলি 45 to 50% লোকেরই ডিমেনশিয়া থাকে। আর যারা 65 to 75, এদের অ্যারাউন্ড 8 to 10% লোকের ডিমেনশিয়া থাকে। ডিমেনশিয়া পুরুষ মহিলা সবারই হতে পারে। তো এগুলি হলো আলজাইমার্স টাইপ অফ ডিমেনশিয়া, বেশিরভাগই বয়স্ক লোকদের হয়। আবার কিছু আছে যেমন আলজাইমার্স টাইপ অফ ডিমেনশিয়া, এগুলি কম বয়সে হতে পারে, যেমন 50 to 60 মধ্যে ডিমেনশিয়া হতে পারে। আর কিছু কিছু ডিমেনশিয়া যেমন আলজাইমার্স আছে, এটা হলো জেনেটিক ডিমেনশিয়া। জেনেটিক মানে ফ্যামিলিতে রান করে। এরকম দেখা যায় প্রিসিডলিন 1, প্রিসিডলিন 2, প্রোটিন ই,
এ ধরনের বিভিন্ন জিনের মাধ্যমে এটা ফ্যামিলিতে রান করে, বাবার ছিল, মায়ের ছিল, বা ছেলে মেয়েরও হতে পারে, বাট দিস ইজ ভেরি আনকমন। অ্যারাউন্ড লেস দেন 10% পেশেন্টদের জেনেটিক আলজাইমার্স টাইপ অফ ডিমেনশিয়া আছে। এছাড়া যেমন ডাউন সিনড্রোম বাচ্চারা একটু অ্যাবনর্মাল থাকে, তাদের দেখা যায় 40-এর আগে ডিমেনশিয়া শুরু হয়ে যায়, কারণ ডাউন সিনড্রোমের যে জিন আছে সেটা আলজাইমার্স জিনের সাথে মিলে আর কি। তো এভাবেই মোস্ট অফ দ্য ডিমেনশিয়াস আর এফেক্টিং ওল্ডার পিপল। এছাড়া ভাস্কুলার ডিমেনশিয়া বয়স্ক লোকদের হয়, পার্কিনসন্স বয়স্ক লোকদের হয়, লুই বডিজ বয়স্ক, পিক্স ডিজিজ, এগুলি মোস্টলি ডিমেনশিয়াস আর মোর ইন ওল্ডার পিপল। কিন্তু যদি রিভার্সিবল কজ বলেন, এগুলি যে কোনো বয়সে হতে পারে, বাট মোস্টলি ইট ইজ ইন 50s, 60s, 70s or older. এবং এই রোগগুলি সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি হয়, আর ওয়েস্টার্ন কান্ট্রি ওদের লংজিভিটি বেশি, যেহেতু আমাদের দেশে এখন লংজিভিটি বাড়ছে, এখন এই রোগগুলি দেখা যাচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলিতেও বেশি হচ্ছে। ধন্যবাদ স্যার। স্যার আসলে বিভিন্ন রোগের যেমন প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, যে ডায়াবেটিস, হাইপারটেনশন, এই রোগগুলোর জন্য দেখা যাচ্ছে স্ট্রোক হচ্ছে। তো আসলে ডিমেনশিয়ারও কি এরকম কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর আছে, যে এই গ্রুপের মানুষজন বেশি রিস্কে রয়েছে ডিমেনশিয়া হওয়ার জন্য, এরকম কি কিছু রয়েছে? যেটা আগে বলেছিলাম, ডিমেনশিয়া মোস্টলি বেশিরভাগ ডিমেনশিয়া স্পোরেডিক, মানে উইদাউট এনি রিজন হয়, যে কারো এফেক্ট হতে পারে। কিছু কিছু ডিমেনশিয়া উইচ ইজ লেস দেন 10% তারা জেনেটিক ডিমেনশিয়া হয়, বাট মোস্টলি ইট ইজ এ স্পোরেডিক ডিজিজ। এছাড়া যেমন যাদের পড়াশোনা কম, লট অফ স্টাডিজ হ্যাভ বিন শোন দ্যাট যারা লেস এডুকেটেড তাদের ডিমেনশিয়ার হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া যাদের হাই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তাদেরও ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, স্পেশালি ভাস্কুলার ডিমেনশিয়া। এছাড়া যারা লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে অথবা ওবিস, তাদের বেশি হয়। যারা অ্যালকোহল খায়, স্মোকিং করে, ড্রাগস অফ অ্যাবিউজ ইউজ করে, আর ডিপ্রেশন বেশি থাকে, এক্সারসাইজ কম করে, এই ধরনের পেশেন্টদের দে আর মোর প্রোন টু ডেভেলপ ডিমেনশিয়া। জি ধন্যবাদ স্যার। একজন দর্শক প্রশ্ন করেছেন, আমার মনোযোগ থাকে না টিভি দেখার সময়, পড়াশোনার সময় মন এক জায়গায় থাকে না। স্যার শুনতে পাচ্ছেন? এখন শুনছি, বলেন। একজন দর্শক প্রশ্ন করেছেন, আমার মনোযোগ থাকে না পড়াশোনা করার সময় বা টিভি দেখার সময়, মন কোথায় যেন চলে যায়। আসলে উনি এটার সমাধান চাচ্ছেন, যে কেন তার এরকমটা হচ্ছে। বয়স কত? বয়স স্যার বয়স কিছু লিখেনি এখানে, বয়স বলেনি। বয়স ছাড়া তো ইট ইজ ডিফিকাল্ট টু ডায়াগনোজ। ইয়াং, ই শুড বি ইয়াং। সাধারণত ডিমেনশিয়া কম বয়সে সাধারণত হয় না। কারো যদি 20, 30, 40 বছর হয়, তাদের ডিমেনশিয়া ইজ ভেরি ভেরি আনলাইকলি, আনলেস হি হ্যাজ এ ডাউন সিনড্রোম অর সামথিং এলস। তো বেশিরভাগ আমরা যেসব মনোযোগ নাই বা খেয়াল থাকে না, এগুলি আমরাকে দেখি আমরা ডিপ্রেশন যাদের থাকে, বিষণ্ণতা, তাদের কিছুটা মেমোরি প্রবলেম হয়, বাট দ্যাট ইজ নট রিয়েল ডিমেনশিয়া। ডিমেনশিয়া যখন বলি, যে স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে সেগুলি থাকতে হবে, বয়স্ক হতে হবে, আস্তে আস্তে এটা প্রোগ্রেসিভ। যেটা আপনি বললেন সেটা মোস্ট লাইকলি ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জন্য অনেক সময় ডিমেনশিয়া হয়। এটাকে আমরা সুডো ডিমেনশিয়া অনেক সময় বলি। জি ধন্যবাদ স্যার। তো স্যার ডিমেনশিয়া আসলে কারো হয়েছে কিনা, একটা রুগী আসলো কোনো ডক্টরের কাছে, এসে এটা কিভাবে ডায়াগনোসিস করবে, যে আসলে এটা কি ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে নাকি ইনভেস্টিগেশনের মাধ্যমে, আসলে কিভাবে এটার মানে এক্সাক্ট ডায়াগনোসিসটা করা সম্ভব? আসলে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ডিমেনশিয়ার জন্য যে প্রবলেমগুলি আমি আগে বলেছি, যে সাইন সিমটম, আমাদের একটা ইতিহাস নিতে হবে পেশেন্ট থেকে। অনেক সময় পেশেন্ট সবকিছু বলতে পারে না, পেশেন্ট নিজেও বুঝে না যে তার কি সমস্যা। স্পেশালি দ্য কেয়ার গিভার অর ফ্যামিলি, ছেলে মেয়ে বা আত্মীয়স্বজন যারা পেশেন্টের সাথে থাকে, তার থেকে ডিটেল হিস্ট্রি নিতে হবে। তার কগনিশনের ব্যাপারে, তার স্মরণ শক্তি কেমন, সে শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট, লং টার্ম মেমোরি, তার কথা বোঝা বলা,
ওরিয়েন্টেশন কেমন, কোথায় কি হচ্ছে না হচ্ছে বুঝছে কিনা, সে চেক লিখতে পারে কিনা, ড্রাইভিং করতে পারে কিনা, বাজার করতে পারে কিনা, সে অ্যাপ্রিসিয়েশন অফ কালার, ক্যালকুলেশন এগুলি করতে পারে কিনা, এভাবে ডিটেল থরো কগনিটিভ হিস্ট্রি নিতে হবে। তারপরে এটা নেওয়ার পরে আমরা যেটা করি এক্সামিনেশন করি, নিউরোলজিক্যাল এক্সামিনেশন। নিউরোলজিক্যাল এক্সামিনেশন মোস্ট ইম্পর্টেন্ট হলো কগনিটিভ কিছু অ্যাসেসমেন্ট করি আমরা থ্রু মিনি মেন্টাল স্ট্যাটাস, মকা টেস্ট এবং অন্যান্য কগনিটিভ অ্যাসেসমেন্ট টেস্ট আছে। এগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি তার মেমোরি প্রবলেমটা কি ধরনের। এটার পরে এটার সিভিয়ারিটি কতটুকু। আমরা মোস্ট ইম্পর্টেন্ট আমরা যেটা ইউজ করি মিনি মেন্টাল স্ট্যাটাস। কারো যদি মিনি মেন্টাল স্ট্যাটাস উপরে ভিত্তি করে এটা মাইল্ড, মডারেট, সিভিয়ার, 30-এর মধ্যে যদি 10-এর নিচে হয় তাহলে আমরা বুঝবো যে সিভিয়ার ডিমেনশিয়া। কারো যদি 21 থেকে 30-এর মধ্যে হয় তার আমরা বলবো যে মাইল্ড, আর 11 থেকে 20-এর মধ্যে হলে আমরা বলবো মডারেট। এভাবেই আমরা বিভিন্ন গ্রেডিং করি তার অবস্থা বোঝার জন্য। এছাড়া মকা টেস্টে আমরা অনেক সময় বিহেভিয়ারাল অ্যাসেসমেন্টও করতে পারি। আরেকটা টেস্ট আমেরিকাতে এবং উন্নত বিশ্বে করা হয় যেটা আমরা করতাম নিউরোসাইকোলজিক্যাল টেস্ট। এভাবে আমরা হিস্ট্রির মাধ্যমে এই টেস্টের মাধ্যমে আমরা তার কগনিশনের অবস্থা বুঝতে পারি এবং অনেক ডিমেনশিয়ার কিছুটা ধারণা করতে পারি। ইজ ইট আলজাইমার্স, না পিক্স, নাকি লুই বডিজ, নাকি ভাস্কুলার ডিমেনশিয়া, কিছু অ্যাসেসমেন্ট এই টেস্টের মাধ্যমে করা যায়। এছাড়া আমরা ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করি, মোটর সিস্টেম, সেন্সরি সিস্টেম, কোঅর্ডিনেশন, তারপরে ওয়াকিং এন্ড ব্যালেন্স এগুলি করি, তার ভিশন, হিয়ারিং ঠিক আছে কিনা এগুলিও দেখি, তার সিস্টেমিক এক্সামিনেশন করি। এটার মাধ্যমে আমরা একটা অ্যাসেস করি যে পেশেন্টের ডিমেনশিয়া কেমন এবং মাত্রাটা কেমন। এছাড়া আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা কিছু বেসিক ব্লাড টেস্ট করি, যেমন সিবিসি, ইলেকট্রোলাইট, তারপরে কিডনি ফাংশন, লিভার ফাংশন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলি করি। এছাড়া আমরা রিভার্সিবল কজ আছে কিনা ওটার জন্য থাইরয়েড ফাংশন করি, ফলেট লেভেল, ভিটামিন B12 লেভেল এগুলি করি। এছাড়া আমরা নিউরো ইমেজিং করি। নিউরো ইমেজিং এর মধ্যে আমরা সিটি স্ক্যান, এমআরআই করি। এমআরআই ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ ইট গিভস মোর ইনফরমেশন। পেশেন্টের কোনো ব্রেন টিউমার, স্ট্রোক আছে কিনা, তার কোন জায়গায় অ্যাট্রফি আছে, তার এনপিএইচ আছে কিনা, ইনফেকশন আছে কিনা, এগুলি অনেক ধরনের আমরা এমআরআই এর মাধ্যমে করে থাকি। এছাড়া যদি কিছু কিছু ক্ষেত্রে আমরা সিএসএফ স্টাডিও করি, এর মাধ্যমে আমরা ব্রেনে কোনো ক্রনিক মেনিনজাইটিস আছে কিনা। আর একটা যেটা আমেরিকাতে করা হয় আলফা অ্যামোলয়েড প্লেক্স, এগুলি দেখা যায়, প্লেক্স, ট্যাঙ্গলস, টপ প্রোটিন এগুলির মাধ্যমে আমরা অ্যাসেস করতে পারি। এগুলি আমাদের দেশে এখনো হয় না। এছাড়া আমরা প্যাট স্ক্যান, স্পেক স্ক্যানও করি। কিছু কিছু ডিমেনশিয়া যেগুলিতে নিউক্লিয়ার মেডিসিনের টেস্টের মাধ্যমে আমরা ব্রেনের কোন জায়গায় এফেক্ট করলো সেটা বুঝতে পারি এবং ইট গিভস আস মোর ইনফরমেশন। এই আবার অনেক সময় ইজিও করি, যদি কারো যদি এপিলেপটিক ফোকাস থাকে অথবা যদি তার র্যাপিডলি প্রগ্রেসিভ ডিমেনশিয়া যেমন সিজেডি বা এসএসপি যদি আমরা ধারণা করি তাহলে আমরা ইজিও করতে পারি। এভাবে বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কি ধরনের ডিমেনশিয়া এবং উই ক্যান প্রসিড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। জি ধন্যবাদ স্যার। তো আমরা এতক্ষণ শুনলাম ডিমেনশিয়ার ডায়াগনোসিস সম্পর্কে। তো স্যার আসলে ডিমেনশিয়ার একজনের ডায়াগনোসিস হলো, তার ফ্যামিলির লোকজন জানতে পারলো, তারা নিশ্চয়ই আতঙ্কিত হয়ে যাবে যে না এরকম একটা রোগী আমাদের ফ্যামিলিতে আছে। তো তাকে নিয়ে সবাই অনেক চিন্তিত থাকবে। আসলে তার ট্রিটমেন্টটা কি ধরনের হবে? এটা কি মেডিকেল ট্রিটমেন্ট, মানে সে কি এটার জন্য ওষুধ খাবে, ফিজিওথেরাপি বা বিভিন্ন থেরাপি যেগুলোকে বলে যে সে থেরাপি নিবে, বা আসলে তার ট্রিটমেন্ট প্ল্যানটা কিরকম হবে? থ্যাংক ইউ। তো আসলে ডিমেনশিয়া ইজ নট এ কিউরেবল ডিজিজ, দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট বের হয় না যেটা রোগকে কিউর করে অথবা প্রগ্রেশন অফ দ্য ডিজিজকে কমায়, এই ধরনের কোনো ট্রিটমেন্ট এ পর্যন্ত বের হয়নি। তো উই ক্যান ক্লাসিফাই দি ম্যানেজমেন্ট ইনটু টু পার্টস, একটা হলো স্পেসিফিক ম্যানেজমেন্ট আর একটা হলো জেনারেল ম্যানেজমেন্ট। তো স্পেসিফিক ম্যানেজমেন্ট হলো আমরা মেডিসিন দিয়ে চেষ্টা করি মেমোরিটা ইমপ্রুভ করার। তার মধ্যে দুইটা গ্রুপ অফ মেডিসিন ইউজ হয়, একটা হলো কোলিনিস্টারেজ ইনহিবিটার্স, তার মধ্যে 3টা ড্রাগ আছে, একটা হলো ডোনাপিজিল,
আর একটা হলো রিভাস্টিগমিন, আর একটা হলো গ্যালান্টামিন। এই তিনটা, এই মেডিসিন গুলি অনেক সময় লিভারকে এফেক্ট করতে পারে, এই জন্য আমরা লিভার ফাংশন টেস্ট মাঝে মাঝে টেস্ট করি। এছাড়া আরেকটা গ্রুপ আছে যেটা মেমেন্টিন, সেটা হলো গ্লুটামেট অ্যান্টাগনিস্ট। সেটা মডারেট টু সিভিয়ার ডিমেনশিয়াতে ইউজ করা হয়। আগে যে তিনটা বললাম সেগুলি মাইল্ড টু মডারেট ডিমেনশিয়াতে অথবা সিভিয়ার ডিমেনশিয়াতে ইউজ করা যায়, কিন্তু মেমেন্টিন অনলি ফর মডারেট টু সিভিয়ার। সেটা আবার ইউজ করতে হলে ক্রিয়েটিনিন ঠিক আছে কিনা দেখতে হয়। এভাবে মেডিসিনের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি। আমেরিকাতে 2002 সালের পরে there is no new drugs which has been out, so FDA has not given any new approval, কিন্তু অনেক রিসার্চ হচ্ছে, ট্রায়াল চলছে, nothing has been fruitful so far. They are trying with active and passive immunizations, but nothing has been fruitful so far. Treatment, রিসার্চ চলছে। এছাড়া আমরা জেনারেল কিছু ম্যানেজমেন্ট করি, যেমন ডিমেনশিয়া রোগীদের দেখা যায় তাদের নিউট্রিশন মেনটেন করতে হয়, তারা ঠিক মতো খায় না, পানীয় কম খায়, তো নিউট্রিশনের গুড নিউট্রিশন এনশিওর করতে হবে with all types of food, protein, vitamin, minerals, carbohydrate, and trace elements, everything, and they should be enough hydrated যাতে ডিহাইড্রেশন না হয়। এছাড়া তার এনভায়রনমেন্ট শুড বি সেফ। অনেক সময় তারা হাঁটতে ব্যালেন্স থাকে না, পড়ে যেতে পারে, এই জন্য দেয়ার হাউস শুড বি ওয়েল লিট and free from any sharp objects, and it should be safe. পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এই জন্য সেফ এনভায়রনমেন্ট এনশিওর করতে হবে। অনেক সময় তারা অন্যান্য বিহেভিয়ারাল প্রবলেম দেখা দেয়, তারা ভায়োলেন্ট হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়, ঘুমায় না, হ্যালুসিনেশন হয়, এই ধরনের হয়। এই ধরনের যদি হয় তাহলে কিছু মেডিসিন আছে, আমরা we should not use benzodiazepine in this kind of patient. স্লিপিং পিল ইউজ করা উচিত না। আর আমরা কিছু নিউরোলেপটিক ইউজ করি টু কাম দ্য পেশেন্ট সামটাইম, যেমন তার মধ্যে কুইটাপিন আছে, অনেক সময় ক্লোজাপিন ইউজ করা যায় ইত্যাদি। এছাড়া তাদের মেডিসিন সিম্পলিফাই করতে হবে। এ ধরনের পেশেন্টরা, ডিমেনশিয়ার পেশেন্টরা দেখা যায় তারা বিভিন্ন ডিজিজে এফেক্টেড, তাদের হাই ব্লাড প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, হাইপার কোলেস্ট্রিমিয়া থাকে, আর্থ্রাইটিস থাকে, তারপর হার্ট ডিজিজ থাকে, কি থাকে না, এ ধরনের অনেক ড্রাগের অলরেডি দে আর ইউজিং, এবং এইসব বিভিন্ন মেডিসিনের ড্রাগ ইন্টারাকশন হয় এবং এটা মেমোরিকেও এফেক্ট করতে পারে। সো উই হ্যাভ টু সিম্পলিফাই দেয়ার ড্রাগ রেজিমেন্ট সো দ্যাট it does not affect their memory also, and so that they don't have much side effects. So simplified regimen use করতে হবে so that patient can take care. অনেক সময় তারা নিজে কিছু করতে পারে না, and this medicine should be given by their caretaker. একটা জিনিস মনে রাখতে হবে, ডিমেনশিয়া পেশেন্টসরা in the long run they cannot take care themselves. তাদের ADLs affected হয়, eating, dressing, bathing, grooming, খেতে পারে না, কাপড় চোপড় পরতে পারে না, তারপরে গোসল নিতে পারে না, তারপরে কাপড় চোপড় পরতে পারে না, অল দিস ফাংশনস দে ক্যানট ডু ডে টু ডে অ্যাক্টিভিটিস। তখন তারা দে ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলি মেম্বার্স ফর অল দি কেয়ার। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই ধরনের পেশেন্ট অনেকে নার্সিং হোমে চলে যায়। আমাদের দেশে এখনো নার্সিং হোম নাই, কিছু কিছু নার্সিং সার্ভিস, হোম সার্ভিস অ্যাভেলেবল, তারা টেক কেয়ার করে, বাট মোস্ট অফ দিস পেশেন্টস আর উইথ আস, আমাদের বাবা মা, নানা নানি। সো caretaker is very important for these patients, and we have to ensure their caretakers are not burnt out, কারণ ওদেরকে সবসময় দেখে রাখতে হবে। তো এছাড়া এভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা ট্রিটমেন্ট করতে হবে। জি ধন্যবাদ স্যার। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। একজন প্রশ্ন করেছেন, ডিয়ার স্যার, I am 35 years old. How could dementia be diagnosed? I can't remember most of the things recently. What's the treatment and drug of dementia? Is there any relation between IBS? Relation with IBS. Irritable bowel syndrome. Irritable bowel syndrome. আচ্ছা, তো এখন যেটা বলছিলেন 35 ইয়ার্স এর ডিমেনশিয়া হওয়াটা ভেরি আনলাইকলি। অ্যাজ আই মেনশন, বেশিরভাগ ডিমেনশিয়া বয়স্ক লোকদের হয়, 60 প্লাস। কারো যদি আর্লি হয় 50-60, এটা জেনেটিক ছাড়া রাদার ইম্পসিবল। আর 35 বছরের ডিমেনশিয়া ইজ ভেরি ভেরি আনলাইকলি আনলেস patient has some other disease like Down syndrome or
mental retardation or autism, all this. So বেশিরভাগ আমরা যেটা মনে করি আমরা জীবনে we have lot of pressure in our family life, social life, এগুলি আমাদের এফেক্ট করে, অনেক সময় মেমোরি কমে যায়। মোস্ট অফ দেম আর ডিপ্রেশন, অ্যাংজাইটি, সোমাটোফর্ম ডিসঅর্ডার, এগুলি থাকলে অনেক সময় মেমোরিকে এফেক্ট করে। once we treat this comorbid condition or psychiatric problems, I think the memory will improve. So এটা রিয়েল ডিমেনশিয়া না, এটা অন্য কিছু। সো এটাকে প্রপারলি ট্রিট করলে মেমোরি শুড বি ইমপ্রুভিং। এটার জন্য কিছু মেডিসিন আছে, কিছু কাউন্সেলিং আছে, ফ্যামিলি সাপোর্ট আছে, ফ্যামিলি কাউন্সেলিং আছে। সো অল টুগেদার উইল ডেফিনেটলি ইমপ্রুভ দি কগনিটিভ ফাংশন। ধন্যবাদ স্যার। স্যার আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছে, একজন লিখেছেন ফাইব্রোমাইলজিয়ার সাথে কি ডিমেনশিয়ার কোনো রিলেশন আছে? Fibromyalgia is a different disease. Fibromyalgia is a disease which affects younger people in 20s, 30s, mostly females, এবং সারা শরীরে ব্যথা করে। এবং if you do all the investigations, all come out to be negative, and it is a diagnosis of exclusion. এমন কোনো টেস্ট নাই যে ওটা দিয়ে বোঝা যাবে যে ওটা ফাইব্রোমাইলজিয়া। এবং এটার কিছু ট্রিগার পয়েন্ট থাকে, কিছু কিছু জায়গায় বডিতে ব্যথা করে। তো এটার সাথে আসলে দেখা যায় যে যাদের ফাইব্রোমাইলজিয়া থাকে তাদের মানে অনেক সময় সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, মেবি ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্লিপ ডিস্টারবেন্স অথবা সাম কাইন্ড অফ problem. So once that is treated, they feel better. But it is somatoform, fibromyalgia, the memory problem, maybe from depression, but it's not directly related. জি ধন্যবাদ স্যার। তো আসলে ডিমেনশিয়া স্যার আপনি যেটা বলছিলেন যে উন্নত বিশ্বে এটা বেশি হচ্ছে, তাদের লংজিভিটি বেশি, তারা বেশি দিন বাঁচছে। ডিমেনশিয়া যেহেতু বেশি বয়সের একটা রোগ, 60-এর বেশি বা 65-এর বেশি রোগীদের হচ্ছে, তো আসলে সারা বিশ্বে ডিমেনশিয়ার অবস্থাটা আসলে কি, আর আমাদের দেশে ডিমেনশিয়ার অবস্থাটা কি, এই অবস্থাটা যদি একটু তুলে ধরতেন। ডিমেনশিয়া ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড ডিজিজ। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আগে বেশি ছিল, কারণ ওদের লংজিভিটি অনেক বেশি। যেমন আপনি যদি জাপানের দিকে তাকান, দেখবেন যে ওদের 85 to 90 লংজিভিটি। যত লংজিভিটি হবে ততই ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমাদের স্বাধীনতার সময় আমাদের দেশে 48 ছিল আমাদের লংজিভিটি, এখন 72 to 73। তো যত আমাদের লংজিভিটি বাড়ছে, আমাদের এখন অনেক নিউরোলজিক্যাল ডিজিজ আমাদের দেশে আমরা বেশি পাচ্ছি। আমি তো আই ওয়াজ ট্রেন্ড ইন ইউএসএ ইন নিউরোলজি। সো ওখানে আমি যখন ছিলাম ইন 90s, তখন আই ইউজড টু সি লট অফ পেশেন্টস অফ ডিমেনশিয়া, পার্কিনসন, স্ট্রোক, এমএনডি। তো আই ওয়াজ সারপ্রাইজ। যখন আমি এদেশ থেকে গ্রাজুয়েশন করে গেছি, তখন আমাদের দেশে এসব রোগ খুব একটা ছিল না 80-এর দশকে। তখন when I came back in end of 90 from USA, I was surprised to see all this disease which I saw in USA in Bangladesh. কারণ আমাদের দেশে এখন অনেক রোগী দেখছি আমরা, ডিমেনশিয়া, পার্কিনসন্স, এমএনডি, স্ট্রোক, বিকজ আমাদের লংজিভিটি বেড়ে গেছে। তো সাধারণত দেখা যায় the longer you live, the chance of having dementia is higher, along with other neurological disease. তো এছাড়া সাধারণত দেখা যায়, যেটা বললাম 60+, 65, 70, তাহলে এটা সম্ভাবনা বেশি থাকে। পুরুষ মহিলা মানে বোথ সেক্সেস আর এফেক্টেড। আর এটা যে কিছু ফ্যাক্টর আছে যেটা ডিমেনশিয়ার সম্ভাবনা বাড়ায় দেয়। এখন আমাদের লাইফস্টাইল ইজ সেডেন্টারি লাইফস্টাইল, আমরা খুব একটা কাজ করি না, দৈহিক কাজ খুব একটা করি না, বসে থাকি। তারপরে এখন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। তারপরে লট অফ স্মোকিং, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা অ্যালকোহল ক্যান এফেক্ট কগনিশন। এছাড়া ড্রাগস অফ অ্যাবিউজ, যেটা আমাদের দেশে আমরা দেখছি বেড়ে যাচ্ছে, লাইক ওয়েস্টার্ন কান্ট্রিজ। অল দিস এফেক্টস দ্য ব্রেন ফাংশন, এবং এগুলিতে মেমোরি প্রবলেম করতেই পারে। I see a lot of patients who are using drugs of abuse, and their cognition is affected in early maybe 30s, 40s, which is very bad for our country. So আমাদের দেশে আস্তে আস্তে drugs of abuse should be slowly stopped by strong intervention by the authorities. এছাড়া
আমাদের যাদের শিক্ষা বেশি, হাইলি কোয়ালিফাইড, তাদের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা কমে যায়। যারা লেস এডুকেটেড তাদের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এভাবে বিভিন্ন কারণে আমাদের এক্সারসাইজ যদি না করি, তারপরে হেলদি লাইফস্টাইল না ফলো করি, অথবা যদি আমরা অ্যাক্টিভ না হই, তাহলে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়া সোশ্যাল ইন্টারাকশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং রিড অফ ডিমেনশিয়া। যেমন আমাদের যদি মন ভালো থাকে, আমরা ইন্টারাকশন বিটুইন দ্য ফ্রেন্ডস, ফ্যামিলিজ অথবা কলিগস অথবা নেইবার্স, যত বেশি সোশ্যাল ইন্টারাকশন হবে, we feel very elated, happy, and the chance of developing dementia becomes low. So all these factors should be taken into account for dementia prevention. ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। তো স্যার, আপনি বলছিলেন যে কেয়ার গিভারের গুরুত্ব ডিমেনশিয়া রোগীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা কারণ সে যেহেতু নিজের খাওয়া দাওয়া করতে পারে না, ঠিক মতো কাপড় চোপড় পরতে পারে না, ঠিক মতো সে সবকিছু করতে পারে না, এই জন্য তো বাংলাদেশে তো আসলে কেয়ার গিভার বা নার্সিং সেন্টার অতটা উন্নত না। তো ফ্যামিলির লোকদেরকেই হচ্ছে সেটা টেক কেয়ার করতে হচ্ছে। হয়তো বা অনেকের সামর্থ্যও থাকছে না যে একটা কেয়ার গিভার রাখবে বা কোনো একটা নার্সিং হোমে তাকে রেখে আসবে, এটার একটা এক্সপেন্স বেয়ার করতে হচ্ছে। তো আসলে ফ্যামিলির লোকদের বা আত্মীয় স্বজনদের আসলে কি ধরনের ব্যবহার থাকবে যে ওই ডিমেনশিয়ার রোগীর প্রতি? ধন্যবাদ। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু আমাদের দেশে, কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই ধরনের পেশেন্টরা আলটিমেটলি যখন they cannot do their activities of daily living, they are finally shifted to the nursing homes by their family members. আমাদের দেশে নার্সিং হোম তেমন বেশি নাই, এখনো শুরু হয়নি তেমন। তো আমাদের দেশে এখনো যেটা হয়, দিস পেশেন্টস, ডিমেন্টেড পেশেন্ট, they are part and parcel of the family. বাবা মা, নানা নানি, ছেলেমেয়েরা দেখছে, নাতিরা দেখছে, or some very near and dear ones ফ্যামিলি মেম্বার। তো এদের জন্য ডিমেনশিয়া রোগীরা দে নিড লট অফ কেয়ার। অনেক সময় দেখা যায় 24 আওয়ার সুপারভিশন লাগে, বিকজ দে ক্যানট ডু লট অফ থিংস। সামটাইমস দে আর হ্যালুসিনেটিং, নট স্লিপিং, নট ইটিং, দে বিকাম ভায়োলেন্ট, অ্যাগ্রেসিভ। তো ওদের কনস্ট্যান্ট কেয়ার লাগে, এবং এটা অনেক সময় ফ্যামিলি মেম্বাররা ভেরি ডিফিকাল্ট ফর দেম টু হ্যান্ডেল। কারণ অনেকে চাকরি করছে, আজকাল তো আমাদের সমাজে হাজবেন্ড ওয়াইফ চাকরি করছে, এখন বুড়া মা বাবা ডিমেনশিয়া রোগী বাসায় আছে, এখন কাজের লোক টোক, তো দে উইল নট টেক কেয়ার অফ দিস মেম্বার্স অ্যাজ গুড অ্যাজ দেয়ার চিলড্রেন। তো এটা রিয়েলি চ্যালেঞ্জিং। তো আমাদের দেশে কিছু কিছু নার্সিং সার্ভিস হচ্ছে, হোম সার্ভিস, নট এভরিবডি ক্যান অ্যাফোর্ড, দিজ আর রাদার এক্সপেন্সিভ। তো ওইটা কিছু হেল্প প্লাস ফ্যামিলি সাপোর্ট মিলিয়ে এগুলি করতে হয়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যারা কেয়ারটেকার, দে শুড নট বি বার্নড আউট। তারা যদি এক্সস্টেড হয়ে যায়, তাহলে ইট বিকামস চ্যালেঞ্জিং, তারা কন্টিনিউটি অফ কেয়ার করতে পারবে না। এবং ডিমেনশিয়া পেশেন্টরা অনেক সময় দে নিড লট অফ সার্ভিস। অনেক সময় এক সময় দেখা যায় তারা বেড রিডেন হয়ে যায়, তাদের খাওয়াতে হয়, খেতেও পারে না, এনজি টিউব লাগে, অনেক সময় প্যাক টিউবও লাগে, ইউরিন কন্ট্রোল চলে যায়, দে নিড ক্যাথেটার অথবা ডাইপার ইউজ করতে হয়, দে নিড স্পেশাল হসপিটাল বেড, ইভেন এয়ার ম্যাট্রেস, পজিশন চেঞ্জ, কেয়ার অফ আইস, কেয়ার অফ মাউথ। সো অনেক কিছু বেড রিডেন পেশেন্টের যেসব টেক কেয়ার, দে নিড লট অফ কেয়ার, এবং ইট বিকামস এক্সস্টিভ ফর দি ফ্যামিলি or ফ্যামিলি মেম্বার। তো এদেরকে এগুলি করতে হয় আর কি। তো তো এখন ওয়ার্ল্ড WHO May 17 to 2025 they have declared this time for dementia care all over the world. এটার উপরে কাজ হচ্ছে, so that a lot of people develop the awareness regarding dementia. Dementia is a burning problem all over the world. এটা দেখা যাচ্ছে nearly 0.2% of the GDP of a developing country is spent on dementia care. এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা যায় even 1.5% of the total GDP is spent on dementia care, which is very much for even the family. They are physically drained, they are socially drained, economically drained by
taking care of this demented patient. কিছু করার নাই, because their near and dear one has gone into this has been affected by this disease. তো এটা করতে হয়। তো অনেক সময় এই প্রবলেমগুলি থেকেই যায়, এবং lot of times these patients need to go to the hospital because they can develop lot of complication. অনেক সময় দেখা যায় electrolyte imbalance, অনেক সময় দেখা যায় ইনফেকশন হলো, ইউরিনে ইনফেকশন, লাঙে ইনফেকশন হলো খাওয়ার সময়, অনেক সময় বেড সোর ইনফেকশন হয়, এভাবেই, অথবা আইভি ফ্লুইড দিলে আইভি লাইন থেকে ক্যাথেটার ইনফেকশন হতে পারে। সো লট অফ প্রবলেমস ক্যান arise in this kind of patient. অনেক সময় ডায়াগনোসিস করা মুশকিল হয়ে যায়, অনেক সময় তারা ড্রাউজি, লেথার্জিক, ডেলেরিয়াম হয়ে যায়। তখন কারণ বের করতে হলে এদেরকে হাসপাতালে নিয়ে আসতে হয়। আমরা কিছু পরীক্ষা করে দেখি যে কি কারণে হচ্ছে এই সমস্যাগুলি। Unless we find the exact cause, we cannot give appropriate and exact treatment. জি, ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা দেখছেন ইউনাইটেড গ্রুপ অফ বাংলাদেশ এবং এভার কেয়ার হাসপাতাল নিবেদিত ইউর ডক্টর ফ্রাইডে লাইভ। আজকের বিষয় ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন ডাক্তার আলিম আক্তার খান, সিনিয়র কনসালটেন্ট এন্ড কোঅর্ডিনেটর নিউরোলজি বিভাগ, ইউনাইটেড গ্রুপ অফ এভার কেয়ার হাসপাতাল, ঢাকা। দর্শক, আপনারা যদি এভার কেয়ার হাসপাতালে কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, অথবা টেলিমেডিসিন অথবা অ্যাম্বুলেন্স সার্ভিস বা যে কোনো সার্ভিস পেতে কল করুন 10678 এই নাম্বারটিতে। তো স্যার, আমরা আরো কিছু দর্শকের প্রশ্ন পেয়েছি। তো একজন দর্শক লিখেছেন, আমার মায়ের বয়স 55 বছর, উনি একজন কিডনি রোগী, কিন্তু উনি মাঝে মাঝে দুর্বল হয়ে যান যখন সেই সময় উনি অনেক কিছু ভুলে যান। এটার আসলে কারণটা কি, বা কি করতে পারেন উনি? কিডনি রোগীরা, যেটা আগে বলেছিলাম, অনেক সময় যদি ডেলিরিয়াম হয়, ডেলিরিয়াম মানে কিডনি রোগীদের যেমন ইউরিয়া যদি বেড়ে যায়, ক্রিয়েটিনিন বেড়ে যায়, অথবা ডায়ালাইসিস আছে, ইউরিয়া বেড়ে গেলে, ক্রিয়েটিনিন হঠাৎ বেড়ে গেলে, ফ্লাকচুয়েশন হলে, অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে, অথবা সেপসিস হলে, কোনো ইনফেকশন, এসবের কারণে কনফিউজড হয়ে যায় পেশেন্ট। তার যে স্মরণ শক্তি সেটা বা কনফিউশন হয়ে যায়, সে বুঝে না কি হচ্ছে না হচ্ছে, ঘুম, ড্রাউজি হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় এই ধরনের পেশেন্ট আগে থেকে কিছু তার প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, আস্তে আস্তে মেমোরি কমে যায়, এটাকে মাল্টি ইনফ্রাক্ট ডিমেনশিয়া বলি। কিছু ডিজেনারেটিভ, কিছু মাল্টি ইনফ্রাক্ট অথবা মিক্সড ডিমেনশিয়া। এর মধ্যে যদি তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা কোনো সেপসিস হয়, বা মেটাবলিক অফ সেপটিক কোনো প্রবলেম হয়, তখনই কনফিউশন হয়ে যায়, তাদের স্মরণশক্তি থাকে না। আবার প্রাইমারি কজটা যখন আমরা ট্রিটমেন্ট করি, তখন আস্তে আস্তে তার মেমোরিটা কিছুটা ফিরে আসে। তো এটা পার্ট অফ দি, একটা হলো ডিমেনশিয়ার অংশ, আবার বাকিগুলি হলো ইলেকট্রোলাইট, মেটাবলিক অর সেপসিসের জন্য এগুলো হতে পারে। কারণটা বের করে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা করলে পেশেন্ট কিছুটা ভালো থাকে। কিন্তু ডিমেনশিয়ার কোনো কিউরেবল ট্রিটমেন্ট নাই। ডিমেনশিয়া ইজ এ স্লোলি প্রগ্রেসিভ ডিজিজ। যে মেডিসিন গুলি আমি এলাবোরেট বলছি, সেগুলি মেমোরিটা কিছুটা ইমপ্রুভ করে থ্রু কিছু কেমিক্যাল চেঞ্জ। বাট উই হ্যাভ টু রিমেম্বার, brain is composed of 600 billion cell and 400 trillion connections or synapses. So once you lose your brain cell, it cannot be replaced. So lost brain cells cannot be replaced, it cannot regenerate. So আমাদের যেটা মেমোরি বা কগনিশন বা অন্যান্য ব্রেনের যে কাজগুলি, সেগুলি যেটা লস্ট হয়ে গেল ক্যানট বি কম্পেনসেটেড। সো মেডিসিনে কিছুটা মেমোরি হেল্প করতে পারে, নট টু দ্য ফুল এক্সটেন্ট। and all dementias are very slowly chronically progressive disease. জি, ধন্যবাদ স্যার। একজন দর্শক প্রশ্ন করেছেন যে ট্রিটমেন্ট অফ পার্কিনসন ডিজিজ ইনডিউসড ডিমেনশিয়া। পার্কিনসন্স ডিজিজ, যেটা পার্কিনসন্স ডিজিজে কিছু সিমটম থাকে, যেমন ট্রেমর থাকে, কাঁপে, হাত পা শক্ত হয়ে যায়, স্লো হয়ে যায়, হাঁটতে সমস্যা হয়। এই চারটা জিনিস হলে পার্কিনসন্স বলি। অ্যাটলিস্ট 2 শুড বি দেয়ার আউট অফ 4। তো পার্কিনসন্স আবার কয়েক ধরনের, তার মধ্যে আছে একটা ইডিওপ্যাথিক, ভাস্কুলার পার্কিনসন্স প্লাস সিন্ড্রোম, তারপরে সেকেন্ডারি পার্কিনসনিজম। তো মোস্ট অফ দ্য টাইম উই সি ইডিওপ্যাথিক। তো পার্কিনসন্স ডিজিজের প্রথমে কিন্তু মেমোরি প্রবলেম থাকে না, আস্তে আস্তে ডিজিজটা যখন বাড়তে থাকে তখনই তার মেমোরি প্রবলেম দেখা দেয়, কগনিটিভ ফাংশন কমে যায়। এছাড়া লুই বডিজ ডিমেনশিয়া, যেটা ওই ধরো পার্কিনসন্স থাকে, ডিমেনশিয়া থাকে, কিন্তু লুই বডিজ ডিমেনশিয়াতে প্রথম থেকেই তার
স্মরণ শক্তি কমতে থাকে, কিন্তু পার্কিনসন্স ডিজিজে স্মরণ শক্তি বা কগনিশন পরবর্তীতে অনেক পরে কমতে থাকে। পার্কিনসন্স এর আবার 5টা স্টেজ, সাধারণত স্টেজ 4 স্টেজ 5 এ যখন যায় পেশেন্ট বিকামস হুইল চেয়ার বাউন্ড। যত ডিজিজটা প্রোগ্রেস করবে তার মেমোরিটা কমতে থাকে। তো পার্কিনসন্স ডিজিজের আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করি। আর পার্কিনসন্স ডিজিজের মেমোরি প্রবলেম হতে পারে, আমরা রিভাস্টিকমিন ইউজ করি, হুইচ ইজ ভেরি হেল্পফুল। এটা প্যাচ ফর্মে পাওয়া যায়, স্টিকারের মতো স্কিনে লাগানো হয়, অথবা ওরাল ক্যাপসুলও পাওয়া যায়। এগুলি আস্তে আস্তে ডোজ বাড়াতে হয় এবং পেশেন্ট কতটুকু টলারেট করে সেটার উপর ভিত্তি করে আমরা অ্যাডজাস্ট করি। আবার মনে রাখতে হবে পার্কিনসন্স এর মেডিসিন গুলি আবার আমাদের কনফিউশন করতে পারে। হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন, রেস্টলেসনেস অথবা স্লিপ ডিস্টারবেন্স, বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে। আর যেমন লুই বডিজ ডিমেনশিয়াতে তারা র্যাম ডিজিজ, র্যাম বিহেভিয়ারাল ডিসঅর্ডার করে, ঘুমের মধ্যে তারা অ্যাক্টিং আউট করে। এভাবে এই সমস্যাগুলি আমরা কিছু মেডিসিনের মাধ্যমে উই ক্যান কন্ট্রোল। সো তো পার্কিনসন্স ডিজিজেরও এক পর্যায়ে তারা ডিমেনশিয়া দেখা দেয়, কিছু মেডিসিনের মাধ্যমে উই ক্যান ইমপ্রুভ। আলটিমেটলি মনে রাখতে হবে পার্কিনসন্স ইজ এ স্লোলি প্রোগ্রেসিভ ডিজিজ। ডিমেনশিয়া in Parkinson's and other neurodegenerative disease is also slowly progressive disease. Ultimately, they become bedridden and wheelchair bound. ধন্যবাদ স্যার। আরেকজন দর্শক লিখেছেন, হোয়াটস দ্য অ্যাপ্রোপ্রিয়েট রুট অফ ফিডিং ফর অ্যাডভান্স ডিমেনশিয়া পেশেন্ট? যেটা আগে বলেছিলাম যে ডিমেনশিয়া রোগীরা এক পর্যায়ে খায় না, তারা মুখে খাওয়া রেখে দেয়, খেলে গিলে না, মুখেতে ফেলে দেয়। এক পর্যায়ে চোকিং হয়, খাওয়া মুখে দিলে ওরা নাকে মুখে উঠে যায়, দে ক্যানট সলো, বিকজ আমাদের গলার যে নার্ভ গুলি আছে 9th and 10th cranial nerve which is responsible for swallowing, এই নার্ভটা কাজ করে না, বিকজ লাইক আদার নার্ভস ইন দ্য ব্রেন ইট অলসো আন্ডারগোস ডিজেনারেশন। যখন গিলতে পারে না তখন আমরা এনজি টিউব ফিডিং দিই, নাকের টিউব দিয়ে খাওয়াই, নাকের টিউবের মাধ্যমে পেশেন্ট খাওয়ানো হয়। আর এরপরে দেখা যায় কয়েক সপ্তাহ যদি বা কয়েক মাস যদি তার এনজি টিউব থাকে, ইন দ্য লং রান পেশেন্ট মুখে খেতে পারছে না, তখন প্যাক টিউব ফিডিং করা হয়। প্যাক হলো পার এসোফেজিয়াল গ্যাস্ট্রোস্টমি। উন্নত বিশ্বে এটা আগের থেকে করা হচ্ছিল, আমাদের দেশেও করা হচ্ছে। আমাদের এভার কেয়ার হাসপাতালে প্যাক প্লেসমেন্ট হয়, আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি সার্জারি কম্বাইন্ড এফোর্টের মাধ্যমে এই প্যাক টিউব করা হয়। তো মুখে না খেতে পারলে প্রথমে এনজি টিউব আর লাস্টে প্যাক টিউব করা যায়। দ্যাট ইজ মাচ সেফার, কারণ এনজি টিউব থাকলে অনেক সময় দেখা যায় পেশেন্ট ক্যান অ্যাসপিরেট, লাংসে খাওয়া চলে যেতে পারে, নিউমোনিয়া ইনফেকশনের সম্ভাবনা থাকে। মনে রাখতে হবে পার্কিনসন্স ডিমেনশিয়া রোগীরা এক পর্যায়ে তাদের লালাও গিলতে পারে, তখন আস্তে আস্তে সাকার দিয়ে লালাটা বের করতে হয়, নাহলে দে ক্যান অ্যাসপিরেট, ইট ক্যান গো ইনটু দ্য লাংস, তো ইনফেকশন নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো না খেতে পারলে এনজি টিউব প্রথমে, পরে প্যাক টিউব। ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো স্যার আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। একজন লিখেছেন, স্যার আমার বাবার বয়স 60 ইয়ার্স ওভার, সে ভালোভাবে হাঁটাচলা করতে পারে না, খেতে পারে না ঠিক মতো, খেতে চায় না এবং অনেক দুর্বল, কোনো কাজ করতে পারে না। এমআরআই সিটি স্ক্যান করা হয়েছে, ডাক্তার বলেছে ভালো আছে, সে নিয়মিত মেডিসিন নিচ্ছে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নাই। পার্কিনসন্স ডিজিজ কি ছিল, রোগটা কি? পার্কিনসন্স, সরি স্যার হাঁটতে পারে না। পার্কিনসন্স বলেনি, সে বলেছে যে 60 ইয়ার্স এজ এবং সে খুব দুর্বল, ঠিক মতো খেতে চায় না, কোনো কাজ করতে পারে না, হাঁটার সময় বাঁকা হয়ে হাঁটে। হ্যাঁ, এটা আসলে পেশেন্টকে দেখতে হবে, এই যে হাঁটা চলাটা কেন করতে পারছে না, ইজ ইট বিকজ অফ ডিমেনশিয়া অর ইজ ইট বিকজ অফ পার্কিনসন্স? ডিমেনশিয়া রোগীরা এক পর্যায়ে, আলজাইমার্স রোগীরা এক পর্যায়ে হাঁটতে পারে না, এটা অনেক বছর পরে। আর পার্কিনসন্স রোগীরা তো প্রথমে হাঁটতে পারে, আস্তে আস্তে এটা বাড়তেই থাকে, স্টেজ 3 স্টেজ 4 স্টেজ 5 তখন পুরোপুরি হাঁটতে পারে না, দে নিড হেল্প। and stage 5 Parkinson's they become wheelchair bound. তো এভাবে যখন সমস্যাগুলি দেখা দেয়, হাঁটতে পারে না, এটা বের করতে হবে যে কোন রোগ, is it Parkinson's or is it because of some other dementic process, or depending on the disease we have to treat. আর খেতে না পারলে যেটা সমস্যা, তাহলে আবার মুখে খেতে আস্তে আস্তে খাওয়াতে হবে,
আমাদের খেয়াল রাখতে হবে স্লো দে হ্যাভ টু বি ফেড। হঠাৎ তাড়াহুড়া করলে এটা লাংসে চলে যেতে পারে। সো দে শুড টেক সেমি সলিড ফুড। পানি খাওয়ানোর সময় আস্তে আস্তে খাওয়াতে হবে, স্ট্র দিয়ে খাওয়াতে হবে, তাহলে ইট ইজ ইজিয়ার। আর একেবারে না খেতে পারলে এনজিটিউ। জি স্যার, ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে আসলে অনেক ডিমেনশিয়ার কারণ, এর লক্ষণ, কি ধরনের চিকিৎসা হবে, কিভাবে ডায়াগনোসিস হবে, আর রুগীদের কেয়ার কিভাবে করবে এটা সম্পর্কে জানছিলাম। তো স্যার আসলে যদি একটু বলতেন ডিমেনশিয়া প্রতিরোধ করার জন্য, যাতে না হয় ডিমেনশিয়া, এটার জন্য আসলে ডিমেনশিয়ার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কি নেওয়া যেতে পারে, বা কি করলে ডিমেনশিয়া না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এটা যদি একটু বলতেন। This is very important issue that we should all stress on. তো আমাদের মনে রাখতে হবে ডিমেনশিয়া ইজ এ স্পোরেডিক ডিজিজ, মানে এটা যে কারো হতে পারে। এটা বয়সের হলে সবার যে ডিমেনশিয়া হবে নট নেসেসারিলি, কিন্তু হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যত বয়স বাড়বে। তো আবার কিছু ডিমেনশিয়া অ্যাজ আই মেনশন আর্লিয়ার, যেগুলি জেনেটিক ডিমেনশিয়া, যেমন আলজাইমার্স। আবার কিছু আছে পিক্স, এগুলো কিছু জেনেটিক আছে, কিছু স্পেসিফিক জিন আছে এগুলি। পার্কিনসন্স কিছু স্পেসিফিক জিন আছে যেগুলি আর্লি বয়সে পার্কিনসন্স হতে পারে। তো যেগুলি জেনেটিক ওগুলি আলাদা, যেগুলি স্পোরেডিক এগুলি হলো কিছু আমরা নিয়ম মানতে হবে। যেমন ডিমেনশিয়া যাতে না হয়, আমরা উই ক্যানট প্রিভেন্ট টু অল এক্সটেন্ট, কিন্তু আমরা যেটা করতে পারি পুষ্টিকর খাওয়া দাওয়া করা, লট অফ ভেজিটেবলস, ফ্রুটস, সালাডস, লেস কার্বোহাইড্রেট, লেস ফ্যাট, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা, ওবেসিটি যাতে না হয়। এছাড়া আমরা লট অফ ফিশ ইজ ভেরি গুড ফর দ্য ব্রেন, আর মেডিটেরিয়ান ফুড ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি গুড ফর গুড ব্রেন। এছাড়া বাদাম যেটা বলেছি, এছাড়া কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, সেটা অপটিমালি কন্ট্রোলড থাকতে হবে, এটা যাতে না বাড়ে। আর কারো যদি স্মোকিং এর বদভ্যাস থাকে, দে হ্যাভ টু গিভ আপ স্মোকিং। নো অ্যালকোহল ডেফিনেটলি, বিকজ অ্যালকোহল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা বেশি, আমাদের দেশেও কিছু কিছু মানুষ ইউজ করছে, এটা ব্রেনের জন্য ক্ষতিকারক এবং ব্রেন ড্যামেজ করে, মেমোরি অনেক কমে ফেলে। এছাড়া ড্রাগস অফ অ্যাবিউজ, আমাদের দেশে হেরোইন, কোকেন, মেরুয়ানা, ইয়াবা হচ্ছে, অল দিস ক্যান অলসো এফেক্ট দ্য ব্রেন ফাংশন। অবশ্যই এগুলি আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এছাড়া হায়ার ইন্টেলেকচুয়াল ফাংশন, যাতে বই পড়া, পাজল সলভিং, মেডিটেশন, নামাজ পড়া এবং অন্যান্য যেসব ধর্মীয় কাজ আছে এগুলিও মেডিটেশন একাগ্রতা বাড়ায়, কনসেন্ট্রেশন বাড়ায়, ওগুলি উই আর ভেরি মাচ ফোকাসড, আমাদের মেমোরিকে ইমপ্রুভ করে। এছাড়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, দ্যাট অলসো হেল্পস। এছাড়া গান শোনা, যেসব করলে আমাদের চিত্ত বিনোদন হয় সেটাকে এনগেজ হওয়া, এবং সোশ্যালি ইন্টারঅ্যাক্টিভ হওয়া, সোশ্যাল ইন্টারাকশন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সোসাইটিতে এনগেজমেন্ট যত বেশি হবে, এটা ইট হেল্পস ইন ইমপ্রুভিং আওয়ার মেন্টাল এন্ড সাইকোলজিক্যাল ফাংশন, দ্যাট অলসো ইমপ্রুভস আওয়ার কগনিশন। এভাবে বিভিন্ন ভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। কিন্তু যাদের ডিমেনশিয়া হবে, এক বয়স যত বয়স বাড়বে সম্ভাবনা বেড়ে যাবে, বাট এসব করলে আমরা অন্তত সম্ভাবনা কমাতে পারি। জি, ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে দর্শকরা শুনছিলেন ডিমেনশিয়ার কারণ, লক্ষণ, প্রতিকার এবং তার ট্রিটমেন্ট সম্পর্কে। এই বিষয়টিতে আমাদের সাথে কথা বলছিলেন ডক্টর আলিম আক্তার ভুঁইয়া। তো দর্শক, ডিমেনশিয়া হলে যেটা হচ্ছে যে রুগী আসলে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এজন্য আসলে আমাদের যেটা করতে হবে যে তার প্রতি একটা সদয় মনোভাব থাকতে হবে, তাকে যেন আমরা কখনো অবহেলা না করি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময়ের মাঝ থেকে আমাদেরকে কিছুটা মূল্যবান সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সামনে শুক্রবার আবার দেখা হবে নতুন কোনো গেস্টকে নিয়ে এবং নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে ডক্টর